সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা অণুজীব যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারে আমরা অনুশীলনীর প্রশ্ন সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা জানো যে অণুজীব চ্যাপ্টারের মধ্যে ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে এবং ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়া জীবাণু এই চ্যাপ্টারটা রয়েছে। তো আমরা মূলত আজকে ভাইরাস এবং ম্যালেরিয়ার যে জীবাণু এই ২ টা টপিকস নিয়ে আরকি এমসিকিউ যেগুলো রয়েছে তোমাদের অনুশীলনীতে সেই টপিকসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দেই। তাহলে প্রথম এমসিকিউটা দেখো যে বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোনটিকে? তাহলে এই কোশ্চেনটা করা হয়েছে ভাইরাসের বৈশিষ্ট্য থেকে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হলো ভাইরাস। তাহলে দেখবে তুমি ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো ভাইরাসের বৈশিষ্ট্য তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসে। তাহলে ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জন্য ভেরি, 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 ভেরি ইম্পোর্টেন্ট। তুমি দেখবে যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন মেডিকেলের বিভিন্ন সময়ে ভাইরাসের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন এসছে। নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য, নিচের কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়, এভাবে করে। তাহলে ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী জিনিসটা কি? যেই জীবাণুটা অন্য পোষক দেহ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না, তাদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক মানে কি? অবশ্যই, অবশ্যই আরেকটা পোষক দরকার। যেমন তোমরা জানো যে ভাইরাস কিন্তু কোনো কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে না, রাইট? তাহলে ভাইরাস কোনো কোষ ছাড়া, মনে করো কোনো কোষ ছাড়া ভাইরাস কিন্তু একটা জাস্ট বালিকণার মতো আচরণ করে। তোমরা জানো যে ভাইরাসের ২ ধরনের বৈশিষ্ট্য আছে। জীব বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য। তাহলে ভাইরাস কোষের বাইরে জড় বৈশিষ্ট্য প্রদর্শন করে, একটা বালিকণার মতো আচরণ করে। কিন্তু এই ভাইরাস যখন একটা পরজীবী পায় বা কোনো একটা ব্যাকটেরিয়া পায়, তখন এই ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করতে পারে। যেমন তোমরা জানো যে ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া আছে, রাইট? তোমরা সবাই জানো, মনে করো এটা হলো সেই ইকোলাই ব্যাকটেরিয়া। ঠিক আছে? তাহলে এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, এই ইকোলাই ব্যাকটেরিয়ার কাছে যখন কোনো ভাইরাস আসবে এবং এই ভাইরাসটা যখন ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করবে, তখন এই ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তখন এই ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তাহলে ভাইরাস পোষক কোষের ভেতরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে যেহেতু পারে এইজন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। এবং যেই ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, সেই ভাইরাসগুলোর একটা নাম আছে। তোমরা সবাই জানো সেই ভাইরাসগুলোকে বলা হয় কি? ব্যাকটেরিওফাজ, তাই না? ব্যাকটেরিও ব্যাকটেরিওফাজ। তাহলে সেই ভাইরাসগুলোকে বলা হয় ব্যাকটেরিওফাজ। ঠিক আছে? ওকে। পরের প্রশ্ন, ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস এই ওয়ার্ডটা হলো একটা ল্যাটিন ওয়ার্ড এবং এই ওয়ার্ডের অর্থ হলো বিষ। তাহলে আমরা যদি এটার সাথে মিল রেখে আমরা যদি বলি যে তাহলে বলো তো ব্যাকটেরিয়া মানে কি? ব্যাকটেরিয়া শব্দের অর্থ কি? তাহলে ব্যাকটেরিয়া শব্দের অর্থ হলো দণ্ড। তাহলে আমরা যদি এর সাথে মিল রেখে বলি ম্যালেরিয়া মানে কি? ম্যালেরিয়া, ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়া মানে কি? তাহলে ম্যালেরিয়া মানে হলো দূষিত বাতাস। ঠিক আছে? দূষিত বাতাস। তাহলে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কাদের দিয়ে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম? অ্যান্টিবায়োটিক, অ্যান্টি মানে বিপরীত, বায়োটিক মানে হলো, বায়োটিক কথাটা কোথা থেকে আসে? ব্যাকটেরিয়া থেকে। বায়োটিক কথাটা আসে ব্যাকটেরিয়া থেকে, হ্যাঁ? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তার মানে যেসব জিনিস ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে তাকে বলা হয় অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে অ্যান্টিবায়োটিক ভাইরাসকে ধ্বংস করতে পারে না। তাহলে এটার উত্তর হলো ভাইরাস। পরের কোশ্চেন, কোনটি সঠিক নয়? তাহলে আমরা দেখি তার কি ভাইরাস কোষীয়। এটা সঠিক নয়। কেন? কারণ ভাইরাস কোষীয় না। ভাইরাস হলো অকোষীয়। কোষীয় মানে কি? যার কোষ থাকে। আর অকোষীয় মানে হলো ভাইরাসের কোনো কোষ নাই। ওকে, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি বলতো? ব্যাকটেরিয়া কি কোষীয় নাকি অকোষীয়? ব্যাকটেরিয়া হলো কিন্তু কোষীয় এবং কয়টা কোষ থেকে ব্যাকটেরিয়া? একটা কোষ দিয়ে তৈরি, তাই না? তাহলে ব্যাকটেরিয়া হলো এককোষী, তার মানে কোষীয়। ওকে? আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ভাইরাসের জন্য সত্য। যেমন ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। অতি আণুবীক্ষণিক মানে কি? যেটা নরমাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, তাকে বলা হয় অতি আণুবীক্ষণিক। তাহলে ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক আর ব্যাকটেরিয়া হলো শুধুমাত্র আণুবীক্ষণিক, মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি বলো তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সাইজে সবচেয়ে ছোট কোনটা? সেটা হলো ভাইরাস। কারণ ভাইরাসকে তুমি নরমাল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবে না। আর ব্যাকটেরিয়াকে তুমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারবে। এইজন্য এটাকে বলা হয় আণুবীক্ষণিক। ঠিক আছে? পরের প্রশ্ন,
কোন বিজ্ঞানী টোবাকো মোজাইক ভাইরাসকে তামাক পাতা থেকে পৃথক করেন? কোন বিজ্ঞানী? তাহলে এটার উত্তর কি হবে? বিজ্ঞানী স্ট্যানলি। তাহলে তোমরা দেখবে যে ভাইরাসের চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান রয়েছে। তাহলে এই অবদানগুলো থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। মেডিকেলের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এর মধ্যে স্ট্যানলি দেখো, স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। মনে রাখতে পারো স্ট্যানলি, লি এর ল, ভাইরোলজির ল। তাহলে ভাইরোলজির জনকে আরেকটা এমসিকিউ আমরা পাচ্ছি। তাহলে ভাইরোলজির জনক হলো স্ট্যানলি। এটাও একটা এমসিকিউ। হ্যাঁ, এছাড়া দেখো তোমার আম বাকি যে জিনিসগুলো যেমন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন কে? বাউডেন এবং পিরি। তারপর হলো এইডস, এই যে তোমার কি বলে? এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন কে? গেল। এরকম বিভিন্ন রকমের যে ভাইরাস রয়েছে, তারপরে বিভিন্ন যে বিজ্ঞানীদের অবদান রয়েছে, এগুলো থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে। পরের প্রশ্ন, টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন কে? টোবাকো মোজাইক ভাইরাসকে সংক্ষেপে আমরা লিখি টিএমভি। টিতে টোবাকো, এমতে মোজাইক, ভিতে ভাইরাস। তার উত্তর কি হবে? আইভানোভস্কি। তাহলে দেখো, এই যে টোবাকো মোজাইক ভাইরাসের আইভানোভস্কি আবিষ্কার করেন। এছাড়া অন্যান্য যে বিজ্ঞানী যেমন এডওয়ার্ড জেনার, তাহলে এডওয়ার্ড জেনার কি করে? সে বসন্ত রোগের ভাইরাস আবিষ্কার করে, তাই না? তারপরে তামাক গাছের বা মোজাইক রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন কে? অ্যাডলফ মায়ার। হ্যাঁ, এই কথাগুলো একটু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? বিজ্ঞানীদের অবদান থেকে। পরের প্রশ্ন, কোনটিকে কেলাসিত করা যায়? মানে পৃথক করা যায় কোন জিনিসটাকে? তাহলে উত্তর কি? ভাইরাস। তাহলে এগুলো ভাইরাসের বৈশিষ্ট্য থেকে এই কোশ্চেনগুলো করা হয়েছে। তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য তোমাদের জন্য একেবারে ফরজ। হুম? ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? তাহলে দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। হুম? ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসে। তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? কি হবে উত্তর? বাধ্যতামূলক পরজীবী, তাই না? পরের কোশ্চেন দেখো, ভাইরাসের গঠনের বেলায় কোন তথ্যটি সঠিক নয়? তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন করা হয়েছে, তাহলে কোনটা সঠিক নয়? একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকে। তাহলে মনে রাখবে, ভাইরাসে একই সাথে ডিএনএ এবং আরএনএ থাকে না। হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। যদি কোনো ভাইরাসের মধ্যে শুধু ডিএনএ থাকে, যদি থাকে, তখন তাকে বলা হয় ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, রাইট? আর যদি ভাইরাসের মধ্যে আরএনএ থাকে, আরএনএ দিয়ে যদি তৈরি হয় ভাইরাসটা, তখন তাকে আমরা বলছি আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, তাই না? তাহলে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিএনএ ভাইরাস আর একটা হলো আরএনএ ভাইরাস। তাহলে ভাইরাসে ডিএনএ এবং আরএনএ কখনো একসাথে থাকে না। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকতে পারে। ঠিক আছে? ওকে। আর বাকি কথাগুলো তো ভাইরাসের জন্য সত্য। পরের কোশ্চেন, ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আবার ওই ভাইরাসের বৈশিষ্ট্য থেকেই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে কোনটা সঠিক নয়? আমরা দেখেই বুঝতে পারছি যে ভাইরাস এটা হলো এককোষীয়। তাহলে এটা মিথ্যা। কেন? কারণ ভাইরাস অকোষীয়। বরঞ্চ ব্যাকটেরিয়া হলো এককোষীয়। তাই না? ওকে। তারপর দেখো, এই যে এতে ডিএনএ বা আরএনএ থাকে। সত্য। আর যদি এখানে কোশ্চেন থাকতো, এখানে যদি এই কথাটা এভাবে থাকতো, ভাইরাসে ডিএনএ এবং আরএনএ থাকে এবং কথাটা যদি থাকতো, তখন কিন্তু এটাও আবার মিথ্যা হয়ে যেত। ওকে? পরের কোশ্চেন, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য থেকেই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে দেখো, ইয়া আণুবীক্ষণী। তাহলে ভাইরাস কি আণুবীক্ষণিক? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়? নো, ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। অতি কথাটা আসবে। তাহলে এই কথাটা, এখানে যে আণুবীক্ষণিক কথাটা আছে, এটা হলো ব্যাকটেরিয়ার জন্য সত্য। ঠিক আছে? পরের প্রশ্ন, ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে কি বলে? তাহলে ভাইরাস দুইটা উপাদান দিয়ে তৈরি, সহজভাবে মনে রাখবে। হ্যাঁ, ভাইরাসের কেন্দ্রের দিকে থাকে হলো নিউক্লিক অ্যাসিড। এই যে এটা ভাইরাসের কেন্দ্রের দিকে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। আর এর চারপাশে প্রোটিন নির্মিত আবরণ থাকে। এই যে প্রোটিন নির্মিত আবরণ, এই যে প্রোটিন নির্মিত আবরণ। হ্যাঁ? এই যে প্রোটিন নির্মিত আবরণ। তাহলে এই যে প্রোটিন নির্মিত যে আবরণটা থাকে, এইটা এই জিনিসটাকে আমরা বলছি ক্যাপসিড। এই পুরো আবরণটার নাম হলো ক্যাপসিড। ওকে? আর কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড। কেন্দ্রে থাকে হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড বলতে হয় ডিএনএ অথবা আরএনএ। এবং এই যে ক্যাপসিডের আবরণ কথা বলছি, ক্যাপসিড থাকে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে রেখে। এই ক্যাপসিডের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। একেকটা খণ্ডকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে এটা একটা ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার। এবং যেহেতু এটা প্রোটিন নির্মিত জিনিস, এই জন্য এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে এবং হাঁচির উদ্রেক করে।
এছাড়া কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে এর চারপাশে অতিরিক্ত একটা আবরণ থাকে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে অতিরিক্ত এরকম একটা চারপাশে লিপিড নির্মিত অথবা লিপোপ্রোটিন নির্মিত অতিরিক্ত একটা আবরণ থাকে। লিপিড অথবা লিপোপ্রোটিন নির্মিত অতিরিক্ত একটা আবরণ থাকে। এটাকে বলছি আমরা বহিস্থ আবরণ। লিপোপ্রোটিন নির্মিত বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ, আবরণ। তাহলে যেসব ভাইরাসে এই লিপিড বা লিপোপ্রোটিন নির্মিত বহিস্থ আবরণ থাকবে তাদেরকে আমরা বলছি বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। আবার কিছু কিছু ভাইরাসের মধ্যে এই বহিস্থ আবরণটা থাকে না, তাদেরকে আমরা বলছি বহিস্থ আবরণহীন ভাইরাস। তাহলে ভাইরাসে বহিস্থ আবরণ থাকে কিনা তার উপর ভিত্তি করে ভাইরাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস আর একটা বহিস্থ আবরণবিহীন ভাইরাস। যেসব ভাইরাসের ক্ষেত্রে এই বহিস্থ আবরণ থাকবে সেই ভাইরাসগুলোকে বলা হয় লিপোভাইরাস। লিপোভাইরাস। সেই ভাইরাসগুলোর নাম হলো লিপোভাইরাস। ঠিক আছে? ওকে। তাহলে কি হবে এটার উত্তর? প্রোটিন নির্মিত আবরণ ক্যাপসিড। পরের প্রশ্ন, কোনটি বহিস্থ আবরণহীন ভাইরাস? তাহলে দেখেছ? বহিস্থ আবরণহীন মানে চারপাশে ক্যাপসিডের চারপাশে লিপিড বা লিপোপ্রোটিন নির্মিত আবরণ থাকে না। তাহলে দেখো আমরা ভাগ করতে পারি বহিস্থ আবরণ অনুযায়ী দুইটা, একটা হলো বহিস্থ আবরণহীন ভাইরাস আর একটা হলো বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। তাহলে বহিস্থ আবরণবিহীন ভাইরাস কি কি আছে? যেমন টোবাকো মোজাইক ভাইরাস, T2 ভাইরাস, এগুলো হলো বহিস্থ আবরণযুক্ত। আবরণহীন মানে বহিস্থ আবরণ থাকে না। আর বহিস্থ আবরণযুক্ত ভাইরাস কি কি আছে? হাই করোনা দিয়ে মনে রাখতে পারো। এইচতে হলো হারপিস, এইচতে হলো এইচআইভি, আইতে হলো ইনফ্লুয়েঞ্জা আর করোনাতে হলো করোনা। তাহলে এই ভাইরাসগুলো চারপাশে বহিস্থ আবরণ থাকে। তাহলে আমরা কি বলতে পারি না এই ভাইরাসগুলোর নাম হলো লিপোভাইরাস? আমরা কি বলতে পারি কিনা? তাহলে এটাও একটা কোশ্চেন, লিপোভাইরাস। তাহলে নিচের কোনটি লিপোভাইরাসের উদাহরণ বা নিচের কোনটি লিপোভাইরাসের উদাহরণ নয়, এভাবে করে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আর আমরা অলরেডি বলেছি নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিএনএ ভাইরাস এবং আরেকটা হলো আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাসের উদাহরণ কি কি? ছন্দ দিয়ে মনে রাখতে পারো। আরএনএ ভাইরাসের উদাহরণও ছন্দ দিয়ে মনে রাখতে পারো। পরের প্রশ্ন, ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কি বলে? অলরেডি আমরা আলোচনা করেছি, ক্যাপসিড বলে। কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? দেখো এখানে খুবই সূক্ষ্ম একটা কথা আছে। আমরা জানি নরমালি আরএনএ হলো একসূত্রক, রাইট? আর ডিএনএ হলো দ্বিসূত্রক। এটা আমরা জানি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরএনএ আবার দ্বিসূত্রক হতে পারে। তাহলে কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়? আবার এরকম কোশ্চেন আসে, নরমালি আমরা জানি ডিএনএ হলো দ্বিসূত্রক। কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে একসূত্রক ডিএনএ পাওয়া যায়। ওকে, এগুলো হলো ব্যতিক্রম। তাহলে উত্তর কি হবে দেখো? রিও ভাইরাস। তাহলে রিও ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে, দ্বিসূত্রক আরএনএ থাকে। ঠিক আছে? তাহলে দেখো এই যে আরএনএ ভাইরাসের উদাহরণ কি কি আছে? এগুলো হলো আরএনএ ভাইরাসের উদাহরণ। আর দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায় কোথায়? রিও ভাইরাসে। ঠিক আছে? ওকে। আর যদি আমরা বলি একসূত্রক ডিএনএ পাওয়া যায় কোথায়? তখন উত্তর হলো কোলিফাস। তাহলে এই যে কোলিফাস, এখানে একসূত্রক ডিএনএ থাকে, একসূত্রক ডিএনএ। এই যে ডিএনএ যেটা একসূত্রক থাকবে। এগুলো হলো ব্যতিক্রমধর্মী কথা। পরের প্রশ্ন, ফাজ কোন দেশীয় শব্দ? তাহলে ফাজ হলো গ্রিক শব্দ, তাই না? কোন ভাইরাসে দেখো এই যে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? তাহলে নরমালি জানি আমরা ডিএনএ হলো দ্বিসূত্রক, কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে একসূত্রক ডিএনএ থাকে। উত্তর কি? অলরেডি আমরা আলোচনা করেছি, কোলিফাজ। ওকে। পরের প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? মানে কোন ভাইরাসগুলো উদ্ভিদের রোগ তৈরি করে থাকে? তাহলে টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে? তাহলে দেখো এই যে উদ্ভিদ ভাইরাসগুলো কি কি? এই যে টোবাকো মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, এই জিনিসগুলো। এগুলো হলো সব উদ্ভিদ ভাইরাস। আর প্রাণী ভাইরাস কি কি আছে যেগুলো প্রাণীদের রোগ করে থাকে? এই যে এইচআইভি, ভ্যাকসিনিয়া, হাম, পোলিও, নোভেল, করোনা ভাইরাস, এই জিনিসগুলো। তোমরা মনে রাখবে যে ফুলকপির যে মোজাইক ভাইরাস, হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের ডিএনএ ভাইরাস। ঠিক আছে? অধিকাংশ ডিএনএ ভাইরাস প্রাণীর রোগ করে থাকে। অধিকাংশ ডিএনএ ভাইরাসই প্রাণীদের রোগ করে থাকে। আর অধিকাংশ আরএনএ ভাইরাস উদ্ভিদের রোগ করে থাকে। কিন্তু তাহলে এগুলো কি সব ডিএনএ ভাইরাস? এগুলো কিন্তু সব ডিএনএ ভাইরাসের উদাহরণ। দেখো ডিএনএ ভাইরাস। কিন্তু
এক্সাম্পল মানে ব্যতিক্রম হলো ফুলকপির মোজাইক ভাইরাস, যেটা সরি এগুলো হলো সব আরএনএ ভাইরাসের উদাহরণ। এগুলো সব আরএনএ ভাইরাসের উদাহরণ। এই যে প্রাণীর রোগ করে থাকে আরএনএ ভাইরাসের উদাহরণ। ব্যতিক্রম হলো ফুলকপির মোজাইক ভাইরাস, যেটা ডিএনএ ভাইরাস। ঠিক আছে? তারপরে পাপায়ার রিং স্পট ভাইরাস, মানে পেঁপের রিং স্পট ভাইরাসের আকৃতি কিরকম? তাহলে এটার আকৃতি হলো দণ্ডাকৃতির। তাহলে আমরা আকৃতি অনুযায়ী ভাইরাসকে কি ভাগে ভাগ করতে পারি? দেখো, আকৃতি অনুযায়ী দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার, ব্যাঙ্গাচি আকার, সূত্রাকার, ডিম্বাকার। তাহলে এগুলোর উদাহরণগুলো আমরা মুখস্থ করব। এখানে নিমোনিক দেয়া আছে, মনে রাখার কৌশল দেয়া আছে, এভাবে মুখস্থ করতে পারো। পরীক্ষায় কোশ্চেন আসে, নিচের কোনটি দণ্ডাকার ভাইরাসের উদাহরণ, নিচের কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ, নিচের কোনটি বহুভুজাকার ভাইরাসের উদাহরণ, নিচের কোনটি ব্যাঙ্গাচি আকার ভাইরাসের উদাহরণ। এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে মনে রাখতে পারি আমরা ম দিয়ে, দণ্ডাকারের সূত্র হলো মতে মোজাইক, মতে মামস। তাহলে মোজাইক এবং মামস ভাইরাস এগুলো হলো দণ্ডাকার ভাইরাসের উদাহরণ। ঠিক আছে? ক্লিয়ার? পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যাঙ্গাচি আকার ভাইরাসের উদাহরণ? আবার সেই আকার থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে কি হবে? টি2 ভাইরাস। তাহলে দেখো এই যে ব্যাঙ্গাচি ভাইরাসের উদাহরণ কি আছে? টি2 ভাইরাস, টি2, টি4, টি6, এই ভাইরাসগুলো ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এই যে ভাইরাসের যে প্রকারভেদগুলো আছে, ভাইরাসের প্রকারভেদ পরীক্ষার জন্য ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথম ইম্পর্টেন্ট পেলাম হলো ভাইরাসের বৈশিষ্ট্য, দ্বিতীয় ইম্পর্টেন্ট পেলাম হলো ভাইরাসের উদাহরণগুলো, ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল। কোন ভাইরাসে ডিএনএ থাকে? তার মানে ডিএনএ ভাইরাসের উদাহরণ। এটা হলো ডিএনএ ভাইরাসের উদাহরণ। তাহলে ডিএনএ ভাইরাসের উদাহরণ কি আছে? আমরা অলরেডি পড়েছি, তাই না? তাহলে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের উদাহরণ আমরা জানি। তাহলে টি2 এটা হলো ডিএনএ ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? তাহলে অলরেডি এটা আমরা আলোচনা করেছি। তাহলে এটা হলো দণ্ডাকার ভাইরাস। কোন উদ্ভিদের ভাইরাসে ডিএনএ থাকে? নরমালি উদ্ভিদ ভাইরাসে আরএনএ থাকে, কিন্তু ব্যতিক্রম হলো একটা আছে, যেটা আমরা একটু আগে বলেছি। কি সেটা? ফুলকপির মোজাইক ভাইরাস। ক্লিয়ার? সো এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? ওকে। কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? নরমালি আরএনএ এক সূত্রক, কিন্তু দ্বিসূত্রক আরএনএ থাকে। অলরেডি আমরা আলোচনা করেছি, রিও ভাইরাস, তাই না? ওকে। প্রিয়ন কি? প্রিয়ন্স জিনিসটা কি? আচ্ছা, তাহলে প্রিয়ন্স হলো সংক্রামক প্রোটিন ফাইব্রিন। আচ্ছা, এখানে কয়েকটা টার্ম আছে, আমরা টার্মগুলো একটু দেখি। একটা হলো ভিরিয়ন, একটা হলো নিউক্লিয় ক্যাপসিড, একটা হলো ভিরয়েড এবং আরেকটা হলো প্রিয়ন্স। কয়েকটা টার্ম। যেসব ভাইরাস সংক্রমণ করতে পারে বা রোগ করতে পারে, সেই ভাইরাসগুলোকে বলছি আমরা ভিরিয়ন। তাহলে দেখো, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস। যেসব ভাইরাস রোগ করতে পারে না, সেই ভাইরাসগুলোকে আমরা বলছি নিউক্লিয় ক্যাপসিড। দেখো, সংক্রমণ ক্ষমতাবিহীন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, আমরা বলেছি যে ভাইরাসের দুইটা অংশ থাকে। একটা হলো কেন্দ্রের দিকে থাকে হলো কি? নিউক্লিক অ্যাসিড। আর এর চারপাশ ঘিরে থাকে হলো প্রোটিন, ক্যাপসিড নামক প্রোটিন। ক্লিয়ার? তাহলে এইভাবে করে একটা ভাইরাস তৈরি, এই দুইটা জিনিস দিয়ে। যদি ঘটনা এরকম হয় যে কোনো একটা ভাইরাসে শুধু নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু প্রোটিন নাই, এমন ভাইরাস যার শুধু নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু কোনো প্রোটিন নাই, তাহলে সেই ভাইরাসটাকে আমরা বলছি ভিরয়েড। ক্লিয়ার? আর যদি এমন হয়, এমন একটা ভাইরাস যেই ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড নাই কিন্তু প্রোটিন আছে, শুধু প্রোটিন দিয়ে তৈরি, কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, সেই ভাইরাসটাকে আমরা বলছি প্রিয়ন্স। তাহলে প্রিয়ন্স কি? শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন দিয়ে তৈরি। আর ভিরয়েড জিনিসটা কি? প্রোটিনবিহীন নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এবং দেখো, ভিরিয়ন এবং ভিরয়েডের মধ্যে কিন্তু এই পার্থক্যগুলো। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেন, টিটোফাস ভাইরাসের মাথার আকৃতি কেমন? ষড়ভুজাকার। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ষড়ভুজাকার। তাহলে আমরা ছবি দেখে বুঝতে পারছি যে টিটোফাস ভাইরাসের মাথার আকৃতি হলো ষড়ভুজাকার। ষড়ভুজাকার, ভুজাকার, তাই না? ওকে। টিটোফাজের লেজে নিচের কোন এনজাইমটি উপস্থিত? কোন এনজাইমটা থাকে? তাহলে লাইসোজাইম নামক এনজাইমটা থাকে। এই যে এটা হলো লেজ, তাহলে লেজের মধ্যে লাইসোজাইম এনজাইমটা থাকে। তাহলে টিটু
ফাজ ভাইরাসের দুইটা অংশ, একটা হলো মাথা, এই যে মাথা, আর মাথার পরের যে অংশটা সেটা হলো লেজ। তাহলে লেজের মধ্যে লাইসোজোম এনজাইম থাকে। একটি পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে কতগুলো টি2 ফাজ ভাইরাস গঠিত হয়? পোষক কোষের ভেতরে মানে ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতরে কতটুকু হতে পারে? সেটা হলো 100 থেকে 300টা। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ কাকে বলে? আমরা প্রথম স্লাইডেই আমরা এটা বলেছিলাম যে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে, যেসব ফাজ ভাইরাস, সেই ফাজ ভাইরাসের নাম হলো ব্যাকটেরিওফাজ, রাইট? তাহলে এটা হলো এক ধরনের ভাইরাস। কোন ভাইরাস? ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস কি কি আছে? ওই যে টি2, টি4, টি6 এগুলো হলো ফাজ ভাইরাসের উদাহরণ। ওকে, পরের প্রশ্ন, ভাইরাস বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? ভাইরাস আসলে বংশবৃদ্ধি করে না, ভাইরাসের ক্ষেত্রে আমরা বলতে পারি ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা, সংখ্যা, হ্যাঁ। তাহলে কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? ওই একটাই অঙ্গাণু থাকে, তাই না? সেটা হলো রাইবোসোম। নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন থাকে বা ঘটে? কোনটাতে? এইচআইভিতে। রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? রিভার্স মানে উল্টা, রিভার্স মানে উল্টা বা বিপরীত, আর ট্রান্সক্রিপশন মানে কি? আমরা জানি নর্মালি ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তাই না? এমআরএনএ তৈরি হয়, আর এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এটা আমরা নর্মালি জানি। তাহলে এই যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি? যদি এমন হয় এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে? তাহলে এই রিভার্স ট্রান্সক্রিপশন, এই প্রক্রিয়াটা সংঘটিত হয় হলো এইচআইভি ভাইরাসের মধ্যে। পরের কোশ্চেন, মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কি বলে? ক্যান্সারের ইংলিশ হলো অঙ্ক, মনে রাখবে। ক্যান্সারের ইংলিশ হলো অঙ্ক, অঙ্ক, অঙ্ক। তাহলে এই উত্তর কি হবে? নাম শুনে এখন বোঝা যাচ্ছে, অঙ্ক ভাইরাস। আর এই যে আমরা বলেছি রিভার্স ট্রান্সক্রিপশন বা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে ভাইরাসগুলোতে সংঘটিত হয়, সেই ভাইরাসগুলোকে বলা হয় রেট্রোভাইরাস। ওকে, পরের কোশ্চেন, মানুষের ব্রেকবোন ফিভারের জন্য দায়ী ভাইরাস কোনটি? ব্রেকবোন ফিভার মানে কি? হাড় ভাঙ্গা, হাড় ভাঙ্গা, হাড় ভাঙ্গা ব্যথা হয়, এমন ব্যথা, হাড় ভাঙ্গা ব্যথা হয়। তাহলে এটা কোন ভাইরাস দিয়ে যে রোগটা হয়, কোন রোগে হয় এটা? তোমরা জানো এটা ডেঙ্গু রোগে হয়, আর ডেঙ্গু রোগের ভাইরাসের নাম হলো ফ্লাভি ভাইরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে কোন ভাইরাস কি রোগ করে, এটা মেডিকেলের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আমরা অলরেডি 3টা জায়গা পেলাম মেডিকেলের জন্য: ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের শ্রেণী বিভাগ, এবং কোন ভাইরাস কি রোগ করে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একেবারে মুখস্থ করে ফেলবা। কোনটি ভাইরাস গঠিত রোগ, এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি দেখবে, শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনগুলো আসে। নিচে কোনটি ভাইরাস গঠিত রোগ, নিচে কোনটি ভাইরাস গঠিত রোগ নয়, নিচে কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, নিচে কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়, ইনভ্যারিয়েবলি এই কোশ্চেনগুলো থাকে। ওকে, তাহলে দেখো, তাহলে জলাতঙ্ক, তাহলে জলাতঙ্ক ভাইরাস দিয়ে হয়ে থাকে, আর বাকিগুলো হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, আর জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম কি? আমরা যদি একটু বলি, তাহলে এটার নাম হলো র্যাবিস, তাই না? জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম হলো র্যাবিস, র্যাবিস ভাইরাস। ঠিক আছে, ভাইরাসের নামও জানতে হবে। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস? তাহলে দেখো, প্রথমে এক ধরনের পোষকে রোগ সৃষ্টি করবে, কিন্তু পরবর্তীতে নতুন পোষকে রোগ সৃষ্টি করার যে সক্ষমতা অর্জন করে, তাকে বলছি আমরা ইমার্জিং ভাইরাস। যেমন কি কি আছে? এইচআইভি, ইবোলা, নীল, তারপর সার্স, করোনা, এই ভাইরাসগুলোকে বলছি আমরা ইমার্জিং ভাইরাস। মানে এই ভাইরাসগুলো সরাসরি মানুষের রোগ করে নাই, প্রথমে প্রথমে অন্য কোনো প্রাণীর মধ্যে রোগ তৈরি করেছিল, দেন সেই প্রাণী থেকে মানুষের মধ্যে এর রোগ করা শুরু করে। এই ভাইরাসগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাসের উদাহরণ। ওকে, পরের প্রশ্ন, গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটি? তাহলে তোমরা জানো যে ভাইরাস মানুষের রোগ করে থাকে, ভাইরাস উদ্ভিদের রোগ করে থাকে, এবং ভাইরাস প্রাণীদেরও রোগ করে থাকে। তাহলে গরু যেহেতু প্রাণী, তাহলে গরুর
কোন রোগটা করে থাকে? ভাইরাস। তাহলে দেখো গরুর ফুট অ্যান্ড মাউথ রোগ করে থাকে ভাইরাস। তাহলে এই যে তাহলে গো বসন্তের এই ভ্যাকসিনিয়া নামক যে ভাইরাস, সেই ভাইরাসটা গো বসন্তের রোগ করে থাকে। হ্যাঁ, তাহলে ভাইরাস প্রাণীদের কি রোগ করে থাকে? এই যে এগুলো হলো রোগের নাম। এই রোগগুলো করে থাকে প্রাণীদের ক্ষেত্রে। কোন ভাইরাস কোন রোগ করে থাকে? নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে পেঁপের রিং স্পট রোগ। তাহলে ভাইরাস উদ্ভিদের কি রোগ করে থাকে? তাহলে এগুলো হলো সব উদ্ভিদের রোগ। ভাইরাস উদ্ভিদের কি রোগ করে থাকে? উদ্ভিদের। 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 তাহলে ভাইরাস উদ্ভিদের কি রোগ করে থাকে? হ্যাঁ? এই যে এই রোগগুলো উদ্ভিদের করে থাকে ভাইরাস। তাহলে কোন আ নিচের কোনটি ভাইরাস গঠিত উদ্ভিদের রোগ? এভাবে করে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ওকে? আচ্ছা। তাহলে দেখো টমেটোর বুশি স্ট্যান্ড, তারপর তামাকের মোজাইক, কলার বাঞ্চি টপ রোগ, হ্যাঁ? সিমের মোজাইক, ধানের টুংরো রোগ। এই কোশ্চেনটা একবার পরীক্ষায় আসছিল যে টুংরো রোগ কোন উদ্ভিদের হয়ে থাকে? উত্তর হলো ধানের। এভাবে করেও পরীক্ষায় কোশ্চেন আসে। ওকে? কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়? ক্যাপোসি সার্কোমা এটা একটা তোমার টিউমারের মতো একটা জিনিস, হ্যাঁ? তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। নিচে কোন রোগটি ভাইরাস দ্বারা হয়ে থাকে? মানে ভাইরাস ঘটিত রোগ কোনটি? তাহলে ইনফ্লুয়েঞ্জা, এগুলো এখন পারবে তোমরা। মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? ওই যে আমরা যেটা বলেছি একটা ছক আছে যে যেখানে ভাইরাসের নাম এবং কি রোগ করে থাকে সেটা। তাহলে ভ্যারিওলা রোগ বসন্ত রোগ করে থাকে। এইডস রোগ নিচের কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়ে থাকে? আবার সেই ছক। সেই ছকটা আর আমরা এখানে দেখাচ্ছি না। তাহলে ছক থেকে কোশ্চেন আসে। ভাইরাসের নাম আর ভাইরাস দিয়ে কি রোগ হয়ে থাকে? তাহলে এইচআইভি রোগ হয়ে থাকে। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? তার মানে ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা? তাহলে টাইফয়েড হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। এইচআইভি মানবদেহের কোন সেলকে আক্রমণ এবং ধ্বংস করে? এইচআইভি মানবদেহের তোমরা জানো যে এইচআইভি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে এবং এটা মানবদেহের ম্যাক্রোফেজ এবং টি সেল লিম্ফোসাইটকে ধ্বংস করে। এবং তোমরা জানো এগুলো হলো শ্বেত রক্তকণিকা। তাহলে এইচআইভি মূলত শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে। এবং আমরা এটাও জানি শ্বেত রক্তকণিকা আমাদের কি করে? প্রতিরক্ষা প্রদান করে। তাহলে এইচআইভি আল্টিমেটলি কি করে বলো তো? কি করে? বলো? কি করে তাহলে? শ্বেত রক্তকণিকা ধ্বংস করে মানুষের প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। জলাতঙ্কের টিকা আবিষ্কার কে করে? লুই পাস্তুর, এটা তোমরা সবাই জানো। কোন তথ্যটি ভাইরাস সম্পর্কে সত্য নয়? আবার সেই ভাইরাসের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন করেছে। বার্ড ফ্লু ভাইরাস সার্স রোগ সৃষ্টি করতে সক্ষম। এটা তো সত্য না, তাই না? ওকে। কোনটি যকৃতের প্রদাহজনিত রোগ? তাহলে হেপাটিক কথাটা মনে রাখবে। হেপাটিক মানে হলো যকৃত। কার্ডিও মানে হলো যেমন হৃৎপিণ্ড, হেপাটিক মানে হলো যকৃত। তাহলে কোনটা করে? হেপাটাইটিস। তাহলে যকৃতের প্রদাহজনিত রোগকে বলা হয় হেপাটাইটিস। সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস নিচের কোনটি? তোমরা জানো যে হেপাটাইটিস ভাইরাস কি আছে? তোমরা সবাই জানো না? হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, তাই না? হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, তাই তো? এগুলো হলো হেপাটাইটিস ভাইরাস। এর মধ্যে এই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই ২ টা মানুষের রোগ করে থাকে বেশি। এর মধ্যে আবার এই হেপাটাইটিস সি ভাইরাস এটা যদি মানুষের রোগ করে তাহলে সেই মানুষটা মরবে, মারা যাবে। এইজন্য এটাকে বলা হয় তুষের আগুন। তুষের আগুন। তাহলে সবচেয়ে মারাত্মক হেপাটাইটিস ভাইরাস কোনটা? উত্তর হলো হেপাটাইটিস সি ভাইরাস। এবং এই ভাইরাসগুলোকে বলা হয় নীরব ঘাতক, ধীরে মানুষকে মেরে ফেলে। ওকে? তাহলে উত্তর কি? হেপাটাইটিস সি। মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটি? এটাও ওই জায়গা থেকে কোশ্চেন করা হচ্ছে। ভাইরাস ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। উত্তর হলো হেপাটাইটিস। ডেঙ্গু জ্বরে ভাইরাসের কতটি সেরোটাইপ আছে? প্রায় ৪ ধরনের সেরোটাইপ রয়েছে ডেঙ্গু ভাইরাসের। হাড়ভাঙ্গা জ্বর, আমরা একটু আগে যেটা বলেছি ব্ল্যাক কি? বোন ব্রেক, তাই না? বোন ব্রেক। তাহলে হাড় ভাঙ্গা জ্বর হয় কোন রোগে? তাহলে ডেঙ্গুতে। ডেঙ্গু কোন ভাইরাসজনিত রোগ? এগুলো এখন পারবে। ফ্লাভি ভাইরাস দিয়ে ডেঙ্গু রোগটা হয়ে থাকে। পিআরএসভি মানে পটেটো রিং স্পট ভাইরাস কোনটি দ্বারা বাহিত হয়? তাহলে এটা এফিড নামক পতঙ্গ দ্বারা বাহিত হয়। পেঁপের রিং স্পট রোগের জীবাণুর নাম কি? আমরা অলরেডি আলোচনা করেছি। পিআরএসভি। পিআরএসভি ভাইরাস আক্রমণের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়? ৩০ থেকে ৪০ দিন পরে রোগের লক্ষণ প্রকাশ পায়। এগুলো হলো এমসিকিউ টাইপের, ইনফরমেটিভ টাইপের কোশ্চেন। রেইনবো এবং সানাপ ভাইরাস প্রতিরোধী কোন উদ্ভিদের জাত? তাহলে পেঁপে।
পেপার রিং স্পট ভাইরাস নিচে কোনটি দ্বারা বাহিত হয়? অলরেডি আলোচনা করেছি, এফিড। ম্যালেরিয়া, এরপরে আসো ম্যালেরিয়া। ম্যালেরিয়া জীবাণু কি ধরনের অণুজীব? তাহলে আমরা এতক্ষণ ধরে ভাইরাস নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ম্যালেরিয়া নিয়ে আলোচনা করব, ম্যালেরিয়ার এমসিকিউ গুলো নিয়ে। তাহলে প্রথমে আসো দেখো ম্যালেরিয়া, জীবাণু কি ধরনের অণুজীব? তাহলে কি ধরনের অণুজীব হবে? কি ধরনের? তাহলে ম্যালেরিয়া হলো প্রোটোজোয়া ধরনের। পরজীবীর যৌনজনন যে পোষকে ঘটে তাকে কি বলে? তাকে বলা হয় মুখ্য বা নির্দিষ্ট পোষক। তাহলে যৌনজনন মানে কি? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যে মিলিত হয়, এই মিলিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় যৌনজনন। ওকে, এবং এই ঘটনাটা ঘটে হলো ম্যালেরিয়ার ক্ষেত্রে, ম্যালেরিয়া জীবাণুর এই ঘটনাটা ঘটে হলো কোথায় জানো? মশকির মধ্যে। মশকি, কোন মশকি? অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস, অ্যানোফিলিস। তাহলে অ্যানোফিলিস মশকির মধ্যে কি হয়? ম্যালেরিয়া জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম, রাইট? তাহলে প্লাজমোডিয়ামের যে যৌনজনন, প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়ামের যৌনজনন মশকির, অ্যানোফিলিস মশকির মধ্যে সম্পন্ন হয়। তাহলে আমরা কি বলতে পারি না যে প্লাজমোডিয়ামের জন্য নির্দিষ্ট পোষককে? উত্তর হলো অ্যানোফিলিস মশকি। তাহলে মশকি হলো নির্দিষ্ট পোষক, অথবা মুখ্য পোষক। তাহলে গৌণ পোষককে? যার মধ্যে অযৌনজনন সম্পন্ন হয়। তাহলে গৌণ পোষক হলো মানুষ। মানুষের ক্ষেত্রে ম্যালেরিয়া পরজীবীর বা প্লাজমোডিয়ামের অযৌনজনন সম্পন্ন হয়। প্লাজমোডিয়ামের স্পোরোজয়েটের আকৃতি কিরকম? স্পোরোজয়েটের আকৃতি হলো মাকু আকৃতির। মাকু আকৃতি মানে হলো এই যে এই আকৃতিটাকে বলা হয় মাকু আকৃতি, এগুলোকে বলা হয় মাকু আকৃতির। ঠিক আছে? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। আমরা জানি যে প্লাজমোডিয়াম 4টা যে ধরন আছে, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এই 4টা প্রজাতি এগুলো মানুষের রোগ করে থাকে। তো কোনটার সুপ্তিকাল কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এগুলো থেকে তুমি মেডিকেলও কোশ্চেন কমন পাবে, অ্যাডমিশন টেস্টে ভার্সিটিতেও কোশ্চেন কমন পাবে। তাহলে উত্তর কি হবে? 18 থেকে 30 দিন। এবং কোনটা কতদিন পর জ্বর আসে সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে তার মানে এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই 4টা প্রজাতির মধ্যে সবচেয়ে খারাপ প্রজাতি হলো, সবচেয়ে খারাপ রোগ করে হলো এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এটা হলো খারাপ, সবচেয়ে খারাপ। তাহলে সবচেয়ে খারাপ কোনটা? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ঠিক আছে? পরের কোশ্চেন, ম্যালেরিয়া পরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে? তাহলে দেখো উসিস্টে মায়োসিস ঘটনা সংঘটিত হয়। তাহলে কি হয় ঘটনাগুলো দেখো, তোমরা এগুলো ডিটেলস জানো, আমি ডিটেলসে আর যাবো না। এই দেখো ঘটনা যেটা হয়, এটা হলো ম্যাক্রোগ্যামেটোসাইট, আর এটা হলো ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা হলো মাইক্রোগ্যামেটোসাইট, তাই না? আচ্ছা, তাহলে ম্যাক্রো এবং মাইক্রো দুইটা আমরা পেলাম। তাহলে এই যে ম্যাক্রোগ্যামেটোসাইট এবং মাইক্রোগ্যামেটোসাইট, তাহলে এই মাইক্রোগ্যামেটোসাইট পরে এক্সফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায় এভাবে করে এক্সফ্ল্যাজেলেশন প্রক্রিয়া কি তোমাদের বইয়ের মধ্যে দেখবে দেয়া আছে। এক্সফ্ল্যাজেলেশন প্রক্রিয়া এরকম জিনিসগুলো তৈরি করবে, করে তারপরে এই যে মাইক্রোগ্যামেট তৈরি করে। তাহলে মাইক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি হয়? মাইক্রোগ্যামেট তৈরি হয়। মাইক্রোগ্যামেট মানে কি? শুক্রাণু তৈরি হয়। আর ম্যাক্রো যে গ্যামেটোসাইট আছে, এই ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে দেখো, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে পরবর্তীতে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটার নাম হলো ম্যাক্রোগ্যামেট বা ডিম্বাণু। এখন মাইক্রো এবং ম্যাক্রো মানে শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হলো। এই মিলিত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি নিষেক। এই মিলিত হওয়ার পরে নতুন যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় উকিনেট, রাইট? তাহলে আমরা জানি নরমালি শুক্রাণু কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড বা এন। ডিম্বাণু কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড বা এন। তাহলে উকিনেট, যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে এখন মিলিত হয়েছে, তাহলে এই যে উকিনেটটা তৈরি হয়েছে, তাহলে উকিনেট কি হবে? হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? এটা অবশ্যই ডিপ্লয়েড হবে। তাহলে উকিনেট হলো ডিপ্লয়েড। দেন পরবর্তীতে এই উকিনেট যেটা আছে, যেটা আরেকটা নাম হলো জাইগোট, এটা মশকের ক্রপের প্রাচীরে যাবে, যে এই উকিনেটটা গোল আকার ধারণ করবে, তখন তাকে আমরা বলছি উসিস্ট। তখন আমরা বলছি উসিস্ট। দেন এই উসিস্টের মধ্যে এখন নিউক্লিয়াসের বিভাজন হবে এবং মিওসিস প্রক্রিয়া সংঘটিত হবে। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের যে বিভাজন হলো, এই নিউক্লিয়াসটা বিভাজিত হলো। ঠিক আছে? নিউক্লিয়াস বিভাজিত হয়ে এর চারপাশে এরকম প্রোটোপ্লাজম, নিউক্লিয়াসগুলো চারপাশে এভাবে করে প্রোটোপ্লাজম চলে আসবে। চলে এসে তারপরে এটা আল্টিমেটলি কি তৈরি করবে? এই যে এরকম জিনিস তৈরি করবে। এই জিনিসগুলোকে আমরা বলছি স্পোরোজয়েট। এই জিনিসগুলোকে আমরা বলছি স্পোরোজয়েট। পরবর্তীতে এই এগুলোই মশকের যে লালাগ্রন্থি থাকে, এই মশকের লালাগ্রন্থিতে এই স্পোরোজয়েটটা অবস্থান করবে। এবং এই স্পোরোজয়েট তাহলে মশকের লালাগ্রন্থিতে থাকলো।
এই মশকি যখন মানুষকে কামড় দিবে, মশকি যখন মানুষকে কামড় দেয়, অ্যানোফিলিস মশকি বা মশকি যখন কামড় দেয়, ২ টা কাজ করবে। একটা হলো এই যে স্পোরোজয়েড থাকে, এই স্পোরোজয়েডকে আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিবে। আরেকটা হলো আমাদের শরীরে যে রক্ত থাকে, সেই রক্তটাকে গ্রহণ করবে। তাহলে আমি যদি বলি মশকি কোন মশকি তার কোন পর্যায়ে, মানে প্লাজমোডিয়ামের কোন পর্যায়টা মানুষের শরীরে প্রবেশ করায়? উত্তর হলো স্পোরোজয়েড। ঠিক আছে? আর মশকে যখন রক্ত পান করে, রক্ত পান করলে মশকের শরীরের ভেতরে কোন পর্যায়টা চলে যায়? সেটা হলো এই যে এই মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট, এই ২ টা জিনিস মশা খেয়ে ফেলে বা গ্রহণ করে ফেলে। ঠিক আছে বিষয়গুলো? ওকে। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? তাহলে মেরোজয়ের দশা, এই পর্যায়টাতেই জ্বর সৃষ্টি হয়। হুম? ম্যালেরিয়ার মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর গ্যামেটোসাইটগুলো কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে? ওই যে ম্যাক্রো এবং মাইক্রো গ্যামেটোসাইটের কথা যেটা বলেছি, সেটা প্রায় ৭ দিন পর্যন্ত কার্যক্ষমও থাকে। ক্লিয়ার? এক্স ফ্ল্যাজেলেশন কোথায় ঘটে? আমরা একটু আগেই বলেছিলাম এক্স ফ্ল্যাজেলেশনের কথা, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলো, না শুক্রাণু তোমার মাইক্রোগ্যামেট, যেটা মাইক্রোগ্যামেট থেকে পরে এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায় এরকম শুক্রাণু তৈরি হয়েছে। একটু আগে দেখলাম না এই যে এরকম শুক্রাণু তৈরি হয়েছে। রাইট? তাহলে কোথায় ঘটে এটা? এটা মশকির ক্রপে ঘটে। এই যে, এই জিনিসটা যে তৈরি হয়েছে কি প্রক্রিয়ায়? এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায়। ঠিক আছে? তাহলে এই এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হচ্ছে? মশকির ক্রপের মধ্যে হয়েছে। তাই না? মশকির ক্রপ, এই যে এই জিনিসটা হলো মশকির ক্রপ, এই যে এটা। এই পুরোটাই হলো মশকির ক্রপ। এই মশকির ক্রপের মধ্যে ঘটেছে। রাইট? এবং এই যে এখানে পুংগ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু যে মিলিত হচ্ছে, এদিকে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে বলছি আমরা গ্যামেটোগনি। আর এই যে উসিস্ট তৈরি হচ্ছে, উসিস্ট থেকে তারপর স্পোরোজয়েট তৈরি হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি স্পোরোগনি। তাহলে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, বলো তো গ্যামেটোগনি, স্পোরোগনি প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়? তাহলে উত্তর কি হবে? মশকির ক্রপে বা মশকির মধ্যে, অ্যানোফিলিস মশকের মধ্যে। ঠিক আছে? ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বজ্র পদার্থ জমা হয়? তাহলে তোমরা জানো যে এরিথ্রোসাইটিক্স যে সাইজোগনি থাকে, এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে অনেকগুলো দশা থাকে, তাই না? এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে তাহলে একটা কি দশা থাকে? ক্রিপ্টোজয়েট, এই যে ক্রিপ্টোজয়েট, তাই না? তারপর হলো সাইজয়েন্ট, ক্রিপ্টোমেরোজয়েট, রাইট? তারপরে কি মেটাক্রিপ্টোমেরোজয়েট, এই দশাগুলো থাকে, রাইট? আচ্ছা, তাহলে দেখো ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বজ্র পদার্থ জমা হয়? তাহলে এটা হলো হেপাটিক সাইজোগনি, এই যে যকৃত, এই যে যকৃত, এই যকৃত কোষকে স্পোরোজয়েট প্রবেশ করেছে। মানে মশকে যখন কামড় দেয়, মশকের লালাগ্রন্থিতে কি থাকে? আমরা বলেছি স্পোরোজয়েট থাকে। তাহলে এই মশকে যখন আমাকে ধরো কামড় দিল, কামড় দিলে এর স্পোরোজয়েট দশাটা আমার শরীরে ঢুকে গেল। কার? প্লাজমোডিয়ামে যে স্পোরোজয়েট দশা। এই যে স্পোরোজয়েট ঢুকলো, ঢোকার পরে এই স্পোরোজয়েট আমার শরীরে প্রথমে আমার শরীরের যকৃতকে আক্রমণ করবে। আমার শরীরের প্রথমে লিভারকে আক্রমণ করবে। লিভারের মধ্যে যে কোষ থাকে, সেই কোষকে আক্রমণ করবে। দেন পরে এটা আমার শরীরের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি মানব দেহে স্পোরোজয়েট প্রথমে কোন অঙ্গকে আক্রমণ করে? উত্তর হলো যকৃতকে আক্রমণ করে। এরপরে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। ঠিক আছে? তাহলে দেখো এই যে ক্রিপ্টোজয়েট, তারপর যকৃতে আক্রমণ করলো, ক্রিপ্টোজয়েট হলো, সাইজন্ট হলো, দেন হলো ক্রিপ্টোমেরাজয়েট। তাহলে এই যে সাইজন্ট, এই সাইজন্টই হিমোজয়েন নামক বজ্র পদার্থ জমা হয়। ঠিক আছে? মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি? এই যে, তাহলে ম্যালেরিয়ার আক্রমণকারী দশা কোনটি? যেটা মশকি আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয়। তাহলে কোনটা হবে? স্পোরোজয়েট। ওকে। মশকির লালাগ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়? লালাগ্রন্থিতে কোন দশা পাওয়া যায়? স্পোরোজয়েট, তাই না? ওকে। তারপর ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায়? মানে মানবদেহে প্রবেশ করে কোন দশাটা? এটাও কি? স্পোরোজয়েট, তাই তো? ম্যালেরিয়া জীবাণু যে দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে, কোন দশা? আবার ওই একই কথা, স্পোরোজয়েট। আচ্ছা। ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটি? বহু নিউক্লিয়াস যুক্ত, অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তাহলে সেটা হলো সাইজন। তাহলে মনে রাখবে সাইজন হলো বহু নিউক্লিয়াস যুক্ত একটা অবস্থা। মনে করো এটা, এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এই যে অনেকগুলো নিউক্লিয়াস।
এই অবস্থাটাকে আমরা বলছি সাইজন্ট। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়? গ্যামেটোগনি, স্পোরোগনি কোথায় সংঘটিত হয়েছিল? আমরা একটু আগে ছবি দেখেছিলাম না? তাহলে কোথায়? মশকির ক্রপে। ওকে। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? মনে আছে আমরা একটু আগে বলেছিলাম শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় মশকির ক্রপে। মিলিত হওয়ার পরে কি তৈরি হয়? কি তৈরি হয়? ইয়েস, উকিনেট তৈরি হয়, রাইট? বা জাইগোট তৈরি হয়। তাহলে উকিনেট হলো ডিপ্লয়েড দশা। প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রামিত করে? মানে মশকির কোন পর্যায়টা মশকি মানুষের দেহে প্রবেশ করিয়ে দেয়? আবার সেই ওই স্পোরোজয়েট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটাই ঘুরে ফিরে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে। কোনটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের অংশ নয়? তার মানে বাকিগুলো এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের অংশ। তাহলে ট্রফোজয়েড, তাই না? ঠিক আছে? যেটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের অংশ নয়। এই যে ক্রিপ্টোজয়েড, সরি ট্রফোজয়েড তো না, উত্তর হবে ক্রিপ্টোজয়েড। সরি, এই যে ক্রিপ্টোজয়েড, হ্যাঁ? এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের সরি ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। বলেছে কোনটি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের অংশ নয় বলেছে। তাহলে ট্রফোজয়েড এটা কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি ধাপের অংশ? না, এটা তো এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ। ঠিক আছে? ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম কি? যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম তাহলে কি? স্পোরোজয়েড, তাই না? ওকে। হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে? হেপাটিক মানে কি? যকৃত। এটা খুবই সহজ একটা কোশ্চেন। ম্যালেরিয়া জীবাণু যৌন জননের সচল এবং লম্বা আকৃতির জাইগোটের নাম কি? সচল এবং লম্বা আকৃতির জাইগোট। জাইগোট মানে কি? উকিনেট। আমরা একটু আগে বলেছি, যেটা ডিপ্লয়েড দশা। তারপর ট্রফোজয়েড, সিগনেট রিং, এ সাইজন, মেরোজয়েড এ ধাপের নিচের কোন পদার্থটি তৈরি হয়? তাহলে কি তৈরি হয়? অ্যামিবয়েড ট্রফোজয়েডে। তাহলে এই জিনিসটা কি? অ্যামিবয়েড ট্রফোজয়েড, এই অংশটা। নিচের কোনটি মশকের লালা গ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে? আবার সেই একই কথা, স্পোরোজয়েড, তাই না? কোন সাইজোগনিতে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ প্রকাশ পায়? এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটাতে মানুষের লক্ষণ প্রকাশ পায়। এরিথ্রোসাইটিক সাইজোগনির যে মেরোজয়েড ধাপটা, সেই ধাপেই লক্ষণ প্রকাশ পায়। অ্যানোফিলিস মশা নিচের কোন রোগ ছড়ানোয় সাহায্য করে? এটা তো জানোই, ম্যালেরিয়া। কোন সময়ের মধ্যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার সুপ্তাবস্থা কতদিন? তাহলে কোনটার সুপ্তাবস্থাকাল কত? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 8 থেকে 15 দিন। ম্যালেরিয়া পরজীবীর কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম? তাহলে দেখো এই যে সুপ্তাবস্থা কালগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। তাহলে দেখো এই যে প্রত্যেকটা সুপ্তাবস্থা কাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ফ্যালসিপেরামের 8 থেকে 15 দিন, ওভালি তারপর 11 থেকে 16 দিন, ভাইভ্যাক্সের হলো 12 থেকে 20 দিন, ম্যালেরিয়ার হলো 18 থেকে 40 দিন। তাহলে সবচেয়ে কম কোনটা? এটা সবচেয়ে কম, তাই না? সবচেয়ে কম। তাহলে আমি যদি বলি সবচেয়ে বেশি কার? ম্যালেরিয়ার। দেখে বোঝা যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষার জন্য একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরের কোশ্চেন, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর কত ঘন্টা পর পর আসে? আবার ওই ছক থেকে কোশ্চেনটা করা হয়েছে, আমরা অলরেডি এটা বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইভ্যাক্সের সুপ্তাবস্থা কাল কত? সুপ্তাবস্থা কাল থেকে কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নতুন করে বলার কিছু নাই। এই তো এই হলো অনুশীলনীর মোটামুটি সলভিং ক্লাস। তো আমরা সলভ করে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হলো যে আমাদের পরীক্ষার জন্য কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট। আমি যদি এটাকে সাম আপ করি, তাহলে ভাইরাসের জন্য ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনগুলো? ভাইরাসের বৈশিষ্ট্য, বিভিন্ন রকমের ভাইরাসের শ্রেণীবিভাগ, দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কোনটি, গোলাকার ভাইরাসের উদাহরণ কোনটি, ডিএনএ ভাইরাসের উদাহরণ কোনটি, আরএনএ ভাইরাসের উদাহরণ কোনটি, এটা ইম্পর্টেন্ট। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে উপকারী দিক, অপকারী দিক, এটা ইম্পর্টেন্ট। ভাইরাস কি অপকার করে থাকে মানুষের, ভাইরাস কি রোগ করে থাকে মানুষের ক্ষেত্রে বিশেষ করে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস। ভাইরাস কোন রোগ করে থাকে, ভাইরাস ঘটিত রোগগুলোর নাম কি? ঠিক আছে? আর এদিকে ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো যে ম্যালেরিয়ার যে 4টা প্রজাতি আছে, এই 4টা প্রজাতি কোনটার সুপ্তাবস্থাকাল কত এবং কতক্ষণ পরপর জ্বর আসে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং এই 4টা প্রজাতি কোনটা কি ধরনের রোগ করে, রোগগুলোর নাম, এই ছকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।